হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে কোর্সটি কমপ্লিট করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। আর আজকে আমরা কিছু ড্রামার, আপনাদের পরীক্ষার জন্য যে 5টা ড্রামা বেসিক্যালি ইম্পর্টেন্ট, ওই ড্রামাগুলোর সামারাইজেশন আর ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে যাব, যেগুলো সামারাইজেশন দেখে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেখে আপনারা মোটামুটি প্রপার একটা ওয়েতে অ্যান্সার করতে পারবেন। চলুন আমরা কন্টেন্টসে যাই। ওডিপাস রেক্স বাই সফোক্যালিক্স হচ্ছে প্রথম ড্রামা। অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার সেকেন্ড ওয়ান। আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ থার্ড ওয়ান। ফোর্থ ওয়ান হচ্ছে রাইডার্স টু দ্য সি বাই জন মিলিংটন সিঞ্জ। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল বাই ওল সোইকা। এটা হচ্ছে ফিফথ ড্রামা। সো লেটস গো টু ওডিপাস রেক্স। ওডিপাস রেক্সের স্টোরিতে প্রথমে আমরা দেখতে পাবো এন্টিগান আর ইসমেন, ওনারা খুবই ডিপ্রেসড অ্যান্ড খুবই চিন্তিত ওনাদের ভাইয়ের যুদ্ধের কারণে। সিংহাসন দখলের যে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় মেইন কাহিনী। বেসিক্যালি এটা হচ্ছে লাস্টের সিন, যেটাকে ফার্স্টে রিপ্রেজেন্ট করা হয়েছে। দুই ভাই একজন আরেকজনকে হত্যার পর যখন ক্রেয়ন রাজা ঘোষণা দিলেন পলিনিসেসকে কোনোভাবেই কবর দেওয়া যাবে না, কারণ তিনি বিদেশি যোদ্ধা এনে থেবিস আক্রমণ করেছিল। থেবিস হচ্ছে ওই দেশটা যে দেশে রাজা হিসেবে আধিপত্য চাচ্ছিলেন ওনারা। যেই তাকে কবর দিতে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ক্রেয়ন যখন এই ধরনের রুলসগুলো সিটিতে দিচ্ছিল আর এই ধরনের কথাগুলো বলতেছিল, তখন কেউ এটা মানতে রাজি ছিল না। তো এক পর্যায়ে অ্যান্টিগনি আইন ভেঙে হলেও ভাইকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রহরীরা তাকে ধরে ফেলে এবং ক্রেয়নের সামনে নিয়ে আসে। অ্যান্টিগনি বলে যে ক্রেয়ন দেবতার আইন অমান্য করছে, ক্রেয়ন তাকে মৃত্যুদণ্ডের জন্য সাজাপ্রাপ্ত করে। তখন হেইমন আর হেইমন যে হচ্ছে ক্রেয়নের পুত্র সন্তান, সে অ্যান্টিগনের জন্য কথা বলে স্টেজে। তখন সে স্টেজে আসে এবং সে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কোনোভাবেই সম্ভব হয়নি। প্রথমে হেইমন যদিও বা ক্রেয়নের পক্ষে ছিল, বাট এক পর্যায়ে আমরা দেখতে পাই হেইমন ওর বাবার পক্ষ থেকে সরে অ্যান্টিগনের পক্ষে চলে যায়, যেটাতে কি হতে থাকে, ক্রেয়নের এগেনস্টে যাওয়াতে মৃত্যুদণ্ড তাকেও দেওয়ার জন্য পরামর্শ করা হয়। সো ক্রেয়নের ছেলে যখন হাইমন বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় বারবার, পরে এই যে প্রফেট টিরেসাস সে আসে এবং ক্রেয়ন প্রমিস করে যে সে যেটাই বলবে, লাইক টেরিয়াসিস যেটাই বলবে সেটাই ক্রেয়ন শুনে দিবে। কিন্তু টেরেসিয়াসের অ্যাডভাইস শুনে ক্রেয়ন পলিনিসেসকে কবর দিতে প্রথমে রিফিউজ করে, কিন্তু তারপরে যেভাবেই হোক কাজটি মেনে নেয়। কারণ সে বলেছিল, টেরেসিয়াস এটাও বলেছিল, টেরেসিয়াস যদি পলিনিসেসকে কবর দেওয়া না হয় তাহলে হয়তো বা শহরের উপরে কোনো ধরনের অভিশাপ কাজ করতে পারে। তারপরে ওডিপাস রেক্স যে রাজা হিসেবে ছিলেন, তখন কি হয়েছিল, তখন থেবেসে একটি মহামারী দেখা দিয়েছে। ওডিপাস জানতে পারে যে এটার সমাধান হলো প্রাক্তন রাজা লায়োসের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। তদন্ত করতে গিয়ে অন্ধ ভবিষ্যদ্বক্তা বা টাইরেসিয়াস যে ছিল, উনি জানান হত্যাকারী আসলে ওডিপাস নিজেই। কিভাবে নিজে? ওডিপাস রিপ্লাই করে অলরেডি সে তার ব্রাদার ইন ল ক্রেয়নকে পাঠিয়েছে ডেলফিতে। কিভাবে সিটিকে সাহায্য করা যায় এটার জন্য, কিন্তু কোনোভাবেই উপায় আসে না। এই কিছুই জানার পরে যখন ওডিপাস আস্তে আস্তে সত্য জানা শুরু করে, অ্যান্ড লায়াসিস আসলে কাইন্ড অফ সে ধরাছোঁয়ার বাইরে থাকা সত্ত্বেও ওডিপাস বুঝতে পারে বা জানতে পারে সামহাও ওডিপাসের বাবাই হচ্ছে লায়াসিস, অ্যান্ড তার মা জোভাস্তা সেই হচ্ছে আবার ওডিপাসের স্ত্রী। সো টাইরেসিয়াসের এই ভবিষ্যৎবাণী দেখার পর বা ভবিষ্যৎবাণী দেখার পরে ওডিপাস জানতে পারে ওডিপাসই তার বাবাকে হত্যা করেছে এবং মায়ের সঙ্গে সে বিয়ে করে বসে এবং শৈশবে তাকে হত্যা করতে দেয়া হলেও বেঁচে যায় এবং অজান্তেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। সত্য জানার পর জোকাস্তি আত্মহত্যা করে ফেলে আর ওডিপাস নিজের চোখ অন্ধ করে নির্বাসনে চলে যাওয়ার শপথ নেয়। সো যখন সে থেবেসে ছিল তখন সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তো এক পর্যায়ে দেখা যায় ওডিপাস যখন কোলোনাসে যায়, সেখানে যাওয়ার পরে সে বিভিন্ন জায়গায় সাহায্য নিতে থাকে, বিভিন্ন জায়গায় মেয়ের জন্য সাহায্য খুঁজতে থাকে এবং ওখান থেকে সে জানতে পারে এটা হচ্ছে একটা হোলি গ্রাউন্ড, যেখানে তাকে কবর দেওয়া হলে ওই দেশটাতে পুরোপুরি আশীর্বাদ চলে আসবে। তখনই ওডিপাসের ছেলে সন্তান পলিনেসাস চায় ওডিপাসকে ওখানে নিয়ে যেতে, কিন্তু
উম, সে তাদের সাথে যেতে চায় না, কারণ তাদের মনে হচ্ছিল ওডিপাসকে নিয়ে গেলেই তাদের রাজ্যে হয়তো বা সাম্রাজ্য ফিরে আসবে, বা তাদের বিভিন্ন অস্তিত্ব যেগুলো বিলীন হয়ে যাওয়ার পথে ওগুলো ফিরে আসবে। এবং তখনই ওডিপাস তাদেরকে অভিশাপ দিয়ে বসে যে তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করে ফেলবে, আর এটাই হচ্ছে তোমাদের জন্য একটি অভিশাপের মতো, অ্যান্ড তারপরেই তোমরা মারা যাবে। শেষে এথেন্সের রাজা থিওসিসের কাছে ওডিপাস নিজের শেষ আশ্রয় নেয়। বজ্রধ্বনির মধ্যে রহস্যময়ভাবে ওডিপাস মৃত্যুবরণ করে। এই থান্ডারস্টর্ম যেটার কথা বলা আছে, ওই থান্ডারস্টর্মটাই ছিল ওডিপাসের মৃত্যুর একটা, আমরা বলতে পারি, ভবিষ্যৎবাণীর মতো। সো ওখানে একটা মেসেঞ্জার আসে লাস্টলি, যে মিস্টেরিয়াস ডেথ, ওডিপাসের যে মিস্টেরিয়াস ডেথ ছিল এটাকে এক্সপ্লেন করে। আর ও ডেথটা কাইন্ড অফ ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ছিল, কিভাবে মারা গেছে, কোথায় মারা গেছে, কোথায় কবর দেওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে, কোনো কিছুই কেউ জানতো না। তখনই মেসেঞ্জারটা বলে, দ্য লাইটলেস ডেপথস অফ আর্থ বার্স্টিং ওপেন ইন কাইন্ডনেস টু রিসিভ হিম। দ্যাট মিনস দেবতারা তাকে স্বয়ং নিচ থেকে গ্রহণ করেছে। সো এটাই ছিল ওডিপাস রেক্সের পুরোপুরি একটা কাহিনী। এখন আমরা যদি ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোতে যাই, প্রথমে দেখতে পারবো ওডিপাস যখন কিং হিসেবে ছিল তখন একটা ভয়ানক রোগ দেখা দেয়, যেটাকে আমরা বলি থিবস শহরে প্লেগ দেখা দিয়েছিল। তো তারপরে ডেলফির যে ওরাকল, সে জানায় প্লেগ দূর করতে হলে লায়াসের হত্যাকারীকে শাস্তি দিতে হবে। তারপর ইডিপাস ঘোষণা করেন তিনি খুঁজে খুঁজে বের করবেন খুনিকে। তারপর টাইরেসিয়াস ভবিষ্যদ্বাণী করেন খুনি হলেন এডিপাস নিজেই। জোকসটাকে জানায়, এবং লায়াস এক মাথায় খুন হয়েছিলেন, অ্যান্ড এডিপাস নিজের কাহিনী বলে বুঝতে শুরু করেন তিনি খুনি। আর কোরিন্থ যে ছিল, যে স্টেটটা ছিল, ওখান থেকে তারপর একটি বার্তা আসে যে পলিবাস বা এডিপাসের পালক বাবা মারা গেছেন। সত্য ফাঁস হয় যে এডিপাস আসলে লায়াসিস ও জোকাস্টার সন্তান। এই কাহিনীর পরে আরো সে ক্লিয়ার হয়ে যায়। তারপর জোকাস্টা আত্মহত্যা করে ফেলে। দেন ইডিপাস নিজের চোখ অন্ধ করে নির্বাসনের জন্য অনুরোধ করেন। সো এডিপাস যখন কোলোনাসে যায় তখন নির্বাসিত অন্ধ এডিপাস অ্যান্টিগনকে নিয়ে কোলোনাসে পৌঁছান, এবং তারপর জানতে পারেন যেখানে তিনি সমাধিস্থ হবেন সেই শহরের দেবতাদের আশীর্বাদ সে পাবে। ক্রেয়ন এসে এডিপাসকে অপহরণ করতে চায়, কিন্তু ব্যর্থ হয়ে অ্যান্টিগনি ও ইসমেনে এডিপাসের দুই কন্যা সন্তানকে ধরে নিয়ে যায়। এথেন্সের রাজা থিসিয়াস কন্যাদের উদ্ধার করে ফেলেন পরবর্তীতে। পরে পলিনিসাস আসে বাবার সমর্থন চাইতে। ইডিপাস তাকে অভিশাপ দেন যে সে ও ইউটিক্লেস একে অপরের হাতে মারা পড়বে। তারপরেই থান্ডারস্টর্ম শোনা যায়, বজ্রপাত শোনা যায়, তারপরে ইডিপাসের মৃত্যুর সময় ঘনিয়ে এসছে। ইডিপাস রহস্যময়ভাবে মারা যান। থিসিয়াস তার সমাধিস্থল গোপন রাখেন। সো ওর মৃত্যুটা খুবই রহস্যময় ছিল। আর থার্ড ইভেন্টে যখন এন্টিগনের পালা আসে, যেটা আমরা একদম ফার্স্ট সিনে পড়েছি, পলিনাইসিস ও ইউক্লিয়ারাস সিংহাসনের লড়াইয়ে একে অপরকে হত্যা করে। পরে ক্রিয়ন রাজা হয়ে ঘোষণা দেন দেশদ্রোহী পলিনাইসিসকে দাফন করা যাবে না, কারণ পলিনাইসিস বাইরের দেশ থেকে থিবিসে সোলজার্স নিয়ে এসেছিল আক্রমণ করার জন্য। দেন অ্যান্টিগনি আইন মেনে, বা দেবতাদের আইন মেনে তাকে দাফন করে ধরা পড়ে যায়। ক্রেয়ন তাকে মৃত্যুদণ্ড দেন, অ্যান্ড ইসমেনেকেও জড়াতে চান, তবে পরে ছেড়ে দেন। হায়মান, যে ছিল ক্রেয়নের ছেলে এবং অ্যান্টিগনির বাগদত্ত, বাবাকে অনুরোধ করে, কিন্তু ক্রেয়ন একগুঁয়ে থাকেন, লাইক গ্লুমি থাকে, যে না আমি যেটা বলছি দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান, সামথিং লাইক দ্যাট। দেন টাইরেসিয়াস সতর্ক করেন অ্যান্টিগনিকে মুক্তি দিয়ে দিতে, নইলে বিপদ আসবে। টাইরেসিয়াসের কথা শুনেও শুনিনি এমন একটা অবস্থায় চলে গিয়েছিল। পরে ক্রেয়ন দেরি করে যান, ততক্ষণে অ্যান্টিগনি আত্মহত্যা করে ফেলেন। দেন অ্যান্টিগনি আত্মহত্যা করে দেখে হায়মেনও আত্মহত্যা করে ফেলে। হায়মেনও আত্মহত্যা করার ফলে ক্রেয়নের স্ত্রী যে ইউরিডাইস ছিলেন, উনিও এই খবর শুনে নিজে আত্মহত্যা করে ফেলেন। দেন ক্রেয়ন একা পড়ে থাকে, নিজের একগুঁয়েমের জন্য শোকে ভেঙে পড়েন, এবং আলটিমেটলি সে একটা লোনলি লাইফ লিড করা শুরু করেন, যেটাতে তার কোনো হ্যাপিনেস বা কোনো কিছু কাজ করেনি। সো এটাই ছিল ওডিপাস রেক্সের মূল সামারি, মানে পুরো গল্পের সামারি, যেটা থেকে মোটামুটি ক্যারেক্টার কোন রোলে ছিলেন আমরা যদি জানতে পারি, অ্যান্সার করাটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। সামারির মেইন পার্টগুলো এই তিনটে ইভেন্টে ভাগ করা হয়েছে। ওডিপাস কিং থাকা অবস্থায় যা করেছিলেন, ওডিপাস কলোনাসে পৌঁছানোর পর যা করেছিলেন, দেন এন্টিগনের আলাদা একটা সিন ছিল। এন্টিগন হচ্ছে ওডিপাসের কন্যা সন্তান। সো ওদের সিনগুলোকে যখন আমরা সাবমার্জ করে ফেলবো তখন আমাদের জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যায়। দেন আমরা যদি অ্যাজ ইউ লাইক এ মুভ করি, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, ওখানে আমরা দেখতে পাবো স্যার রোনাল্ডে বয়েস যে ছিলেন উনি মারা যান।
এবং তার দুটি ছেলে অলিভার ও আয়ারল্যান্ডও রয়েছেন। কিছু নর্মাল নিয়ম কানুনের জেরে বড় ছেলে অলিভার পিতা পুত্রের সব সম্পত্তি পাবে। স্ত্রী রোনাল্ড সরি শ্রী রোনাল্ড অলিভারকে আয়ারল্যান্ডের যত্ন নিতে বলেছিলেন, কিন্তু অলিভার সেটা মানে না, কোনোভাবেই মেনে নেয়নি। আয়ারল্যান্ডকে সংস্কার, শিক্ষা ও উপযুক্ত সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়। দেন রেসলিং ম্যাচ হয়, ওখান থেকে প্রেমের সূচনা শুরু হয়। যখন অরল্যান্ডো ঘরে আসে রেসলিং ম্যাচ থেকে, এখানে তার পরের সিনটা মেনশন করা আছে। রাজপ্রাসাদ থেকে রাজকীয় ক্রীড়াবিদ চার্লস আসেন, খবর পায় আয়ারল্যান্ডো চার্লসকে চ্যালেঞ্জ করবে রেসলিংয়ে। অলিভার চায় আয়ারল্যান্ডো পরাজিত হোক, তাই চার্লসকে বোঝায় অরল্যান্ডো নৈতিকভাবে খুবই খারাপ একজন মানুষ, যেন চার্লস আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়তে উৎসাহ পায়। রেসলিং ম্যাচে আয়ারল্যান্ডো চার্লসকে পরাস্ত করে। একই সময়ে রাজকন্যা রোজালিন্ড ও অলিভারের বোন সিলিয়া ইনস্ট্যান্টলি প্রেমে পড়ে যান আয়ারল্যান্ডের প্রতি। তবে রোজালিন্ড আনুষ্ঠানিকভাবে এটা গোপন রাখে। এই তাদের এক্সিডেন্টাল লাভটা এখান থেকেই শুরু হয়েছিল। দেন অলিভার শুরু করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হত্যার প্ল্যান, ওকে হত্যা করে ফেলবে। আয়ারল্যান্ডও ওখান থেকে পালিয়ে যান, পালিয়ে তারপরে চলে যান ফরেস্ট অফ অ্যাড্রেনে। তখন ডিউক সিনিয়র, যে ব্যান্ড অফ লোর্ডসদের সাথে থাকতো, ও অলরেডি এক্সাইল ছিল ওখানে। ও খুব সিম্পল, গাছের সাথে পশু পাখির সাথে নিজের মতো করে জীবনযাপন করতে খুবই পছন্দ করতো। দেন অরল্যান্ডো খুবই এক্সস্টেড হয়ে যায় ট্রাভেল করতে করতে, খাবার খুঁজতে খুঁজতে। এক পর্যায়ে অ্যাডাম গাছের চিপা থেকে, ক্যাম্প থেকে রুডলি ডিমান্ড করে যে তাকে যতক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সে খাবার খাবে না। সো বনভূমিতে অলিভার ও রাজা সিনিয়র ও তার দল শান্তিপূর্ণভাবে বসবাস করছে, রাজপ্রাসাদ ও রাজকীয় জীবনের দুশ্চিন্তা থেকে মুক্ত। আয়ারল্যান্ডও এখানে পরে তাদের সঙ্গে যোগ দেয়। রোজালিন্ড, গ্যানিমেড ও আয়ারল্যান্ডের মধ্যে প্রেমের আদান প্রদান শুরু হয়, যেখানে রোজালিন্ড ছদ্মবেশে আয়ারল্যান্ডকে লাভ টিউটর হিসেবে ব্যবহার করে প্রেমের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে। দেন রোজালিন্ডও বেসিক্যালি সিলিয়া হিসেবে ডিসগাইজ রোল প্লে করে। দেন হাইমেনের সাথে চলে আসে, দ্য গড অফ ম্যারেজ যাকে বলা হয়। তারপর বিয়ের জন্য 4টা কাপল রেডি হয়: রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো, সিলিয়া অ্যান্ড অলিভার, ফোবি অ্যান্ড সিলিভিয়াস, অড্রে অ্যান্ড টাচস্টোন। এই ফেস্টিভ সেলিব্রেশনটা ইন্টারাপ্ট হয় কিছু ফেস্টিভ নিউজের মাধ্যমে, যখন আর্মিরা অ্যাটাক করে ডিউক সিনিয়রকে। তো ডিউক ফেডারিক হোলিম্যান ছিল, সে কনভিন্স করেছিল এই ওয়ার্ল্ডলি কনসার্নগুলো বাদ দিয়ে মোনাস্টিক লাইফ লিড করতে পারে। ফেডারিক, ওর মাইন্ড চেঞ্জ হলে, ওর ওয়ে চেঞ্জ হলে থ্রোন ডিউক সিনিয়রের কাছে ব্যাক করে। দেন গেস্টগুলো কন্টিনিউ করে নাচা অ্যান্ড প্রোগ্রামটা এনজয় করা শুরু করে। ওখানে তখন বিয়ের অনুষ্ঠান করার একটা চিন্তাভাবনা ছিল। এটা ছিল অ্যাজ ইউ লাইক এটার মেইন সামারি। আর এখানে যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে, প্রথমে শুরু হয় স্যার রোনাল্ডের মৃত্যু দিয়ে, যেখানে অলিভার সব সম্পত্তি নিয়ে যায় আর আয়ারল্যান্ডকে ঘৃণার কারণে সে শিক্ষা ও প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে দেয়। দেন কুস্তির লড়াইয়ের আয়োজন করে আয়ারল্যান্ডকে হারানোর জন্য। পরে আয়ারল্যান্ডও কুস্তিগির চার্লসের সাথে লড়াই করে। আয়ারল্যান্ডও অপ্রত্যাশিতভাবে জয়ী হওয়ার কারণেই সে রোজালিন্ড তার প্রেমে পড়ে যায়। দেন ষড়যন্ত্র ও নির্বাসনের থেকে যেটা শুরু হয়, তার বিরুদ্ধে চাকর অ্যাডামকে নিয়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাকে হত্যা করার প্ল্যান করা হয়। পরে ডিউক ফ্রেডারিক যে ছিলেন, হঠাৎ রোজালিন্ডকে দরবার থেকে তাড়িয়ে দেয়। সিলিয়া তখন ডিউক ফ্রেডারিকের মেয়ে, যিনি রোজালিন্ডের সাথে পালিয়ে যায়, সাথে যায় ভার টাচস্টোন। দেন আয়ারল্যান্ড অরণ্যে পালিয়ে যায়, যেটাকে বলা হয় ফরেস্ট অফ অ্যাড্রেন। আমরা যেটা দেখেছি, রোজালিন্ড ছেলে সেজে গ্যানিমেড নামে ছদ্মবেশ নেয়। সেলিয়া সাধারণ রাখাল কন্যা সেজে অ্যালিয়েনা নামে পরিচয় দেয়। তার একটি কুটির কিনে বসবাস করা শুরু করে। দেন ওই ফরেস্ট লাইফে তারা যেটা করে, ডিউক সিনিয়র, যে রোজালিন্ডের বাবা ছিল, অনুসারীদের সাথে নির্বাসনে সুখে থাকে। আয়ারল্যান্ডে ডিউক সিনিয়রের সঙ্গে দলে যোগ দেয়। সে অরণ্যের গাছে গাছে রোজালিন্ডকে নিয়ে কবিতা লেখা শুরু করে। রোম্যান্টিসিজম দেখতে পাচ্ছি আমরা এখানে। দেন ভালোবাসার যে ছলনা বা খেলার যে বিভ্রান্তিগুলো ফেস করতে হয়েছে তাদেরকে, অ্যারল্যান্ডো গ্যানিমেড রোজালিন্ড ছদ্মবেশে যে তার কাছে প্রেমের কথা বলে, কষ্টের কথাগুলো বলে। রোজালিন্ড তাকে শেখায় কিভাবে রোজালিন্ডকে প্রেম নিবেদন করতে হয়। রাখাল কন্যা ফিবি গ্যানিমেডের প্রেমে পড়ে যায় এবং গরিব রাখাল সিলভিয়াসকে প্রত্যাখ্যান করে। এদিকে আয়ারল্যান্ডও তার ভাই অলিভারকে সিংহীর হাত থেকে রক্ষা করে। অলিভার অনুতপ্ত হয় এবং সিলিয়া, যে অ্যালিয়েনা হিসেবে, তার প্রেমে পড়ে যায়। দেন হচ্ছে আমরা সমাধান যদি দেখতে যাই, দেন রোজালিন্ড ঘোষণা করে পরের দিন সব বিয়ে ব্যবস্থা হবে, নিজের পরিচয় প্রকাশ করে। 4টি বিয়ে হয়: রোজালিন্ড আর আয়ারল্যান্ডো, সিলিয়া, অলিভার
ফিবি আর সিলভিয়াস টাচটন আর অ্যাড্রে। সুখের সমাপ্তি হচ্ছে ডিওক ফ্রেডেরিক একজন সাধুর সাথে দেখা করে অনুতপ্ত হয়, সে সিংহাসন ফেরত দেয় ডিওক সিনিয়রকে, সবাই আনন্দে রাজদরবারে ফিরে যায়, তারপরে নাচ গান অনুষ্ঠান যা হওয়ার বিয়ের তাই হচ্ছিল। অ্যান্ড এখানে আমরা সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে কিছু ছদ্মবেশে যারা যারা ছিল ওদের পরিচয়গুলো দিচ্ছি। রোজালিন্ড গেনিমেড হিসেবে পরিচয় দিয়েছিল, নিজেকে একটা ছেলে হিসেবে, এই যে এখানে তার বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল সে কি কাজ করেছে। আর সিলিয়া অ্যালিয়েন হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। আর টাচস্টোন যে কোর্টফুল হিসেবে, এটা কোনো ডিসগাইজ না, বাট ও রুরাল লাইফকে উইং আর গুড গার্ল অড্রিকে বিয়ে করেছিল নিজের সাধারণ জীবনযাপনের জন্য। এটাই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের প্লেয়ের, এটা একটা কমেডি প্লে যেটার স্টোরিগুলো, উইলিয়াম শেক্সপিয়ারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওনার এখানে প্রতিটা ক্যারেক্টারই মোস্ট অফ দ্য জিনিস আমরা দেখতে পারবো ডিসগাইসেস। তো এখানেও সেই সেম জিনিসটাই তুলে ধরা হয়েছে। এখন আমরা যদি আর্মস অ্যান্ড দ্য ম্যানে যাই তখন আমরা দেখতে পাবো এটাও অনেকটা কিছু মিল আমাদের পাওয়া যাবে, ভালোবাসা বা রোমান্টিসিজমের যে ব্যাপারটা। এটার মূল কাহিনী হচ্ছে রেইনা একজন বালগেরিয়ান ধনাঢ্য পরিবারের মেয়ে মানুষ, ভেরি ওয়েলদি। আর এটা হচ্ছে সার্বো বালগেরিয়ান যখন যুদ্ধ চলতেছিল ওই যুদ্ধের একটা কাহিনী। এক রাতে সার্বি সৈনিকদের মধ্যে একজন, যিনি মার্সেনারি ছিলেন, যে ভাড়াটে সৈনিক যাকে ভাড়া করে এনেছিল, আম, সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে রেইনার বাড়িতে, তার নাম ছিল ব্লন্সচিল। সো সেই রেইনা ব্লন্সচিলকে লুকিয়ে রাখে এবং তাকে সহায়তা করে, তাকে চকলেট ক্রিম খাওয়ায় এবং রাতেবেলা ছাদে পেরিয়ে পালাতে সাহায্য করে। তো এটাই ছিল প্রথম অ্যাক্ট। ওখানে তখন সাডেনলি লোকা চলে আসে, আর ওখানে লোকা হচ্ছে রেইনার সার্ভেন্ট যেটাকে আমরা বলি। আর ক্যাথারিন রেইনাকে খবরটা দিতে থাকে যে সার্বিয়ার একজন সৈনিক পালিয়ে গেছে যুদ্ধ থেকে, আর দরজা জানালা কিছু যেন খোলা না থাকে, যেন লক করে দেয়। বাট তখনই একজন মানুষ আসে উইন্ডো আনলক করা, দেন সে বলতে থাকে, ইফ হি মেক্স আ নয়েজ দ্য ম্যান ইজ সুইস অ্যান্ড অ্যান এসকেপড সোলজার ফাইটিং অ্যাজ আ মার্সেনারি ফর দ্য সার্বিয়ানস। ওই নিউজগুলো বলতে থাকে, সে ভাবতে থাকে কেউ আসবে, তাকে হয়তো বা মেরে ফেলবে, এই ধরনের কোনো চিন্তা তার মধ্যে আসতে থাকে। দেন সেকেন্ডে যেটা শুরু হয়, সেকেন্ড থরে, তখন সে গার্ডেনের সেম হাউসে বসেছিল, দো এটি স্প্রিং 1886-এর কথা। আর লোকা হচ্ছে অলরেডি হাউসের যে হেড মেল সার্ভেন্ট নিকোলা, তার সাথে ম্যারিড। লোকা তখন নিকোলাকে বলে দ্যাট হি উইল নেভার বি মোর দেন আ সার্ভেন্ট অ্যান্ড দ্যাট শি হ্যাজ হায়ার অ্যাসপাইরেশনস। কেন বলতে থাকে, লোকা tells him she knows many secrets about the Petkov family and Nicola says that he does too but would never blackmail his masters. এখানে আমরা নিকোলার যে সততাটা দেখতে পাচ্ছি। এদিকে লোকা বলতেছিল তুমি কখনোই এর উপর উঠতে পারবে না, কারণ তোমার হায়ার কোনো অ্যাম্বিশনস বা অ্যাসপিরেশনস নেই। তারপর ব্লাঞ্চিল দেখা যায় যুদ্ধ বীরত্বের গ্লোরিফিকেশন, যেটা ওখানে তার কাছে কিছুটা প্রবলেম হতে থাকে। তার অভিজ্ঞতায় যুদ্ধ শুধু বাজে একটা পরিস্থিতি যেখানে বিপদ আর মৃত্যু হচ্ছে মেইন উৎস, এছাড়া কোনো কিছুই নেই। তখন সার্জিয়াস আর মেজর পেটকভ বাড়িতে ফিরে আসে। সার্জিয়াস জানতে পারে যে তার প্রচেষ্টা যুদ্ধকৌশল বড় কোনো উপাধি বা উচ্চ মর্যাদা পায়নি। লোকা বাড়ির চাকরি বা ও নিকোলা, যিনি একটি নিম্নপদস্থ লোক, তাদের নিজস্ব উচ্চাসা ও সামাজিক মর্যাদার কথা ভাবছে। এর মধ্যে দেখা যায় ফাইনাল অ্যাক্টে যেটা হয় নাটকের শেষে, রেইনা স্বীকার করে যে বঞ্চিল তার প্রতি অনেক অনুভূতি রেখেছে এবং এটাই সত্যি যে রেইনা ও বঞ্চিল একে আরেকজনকে পছন্দ করে। অ্যান্ড লোকা সার্জিয়াসকে বলে যে দ্য ম্যান উইথ হুম রাইনা ইজ ইন লাভ ইজ ব্লঞ্চিল। লোকাও জিনিসটা বলে দেয়। পরে সার্জিয়াস ব্লঞ্চিলকে চ্যালেঞ্জ করে ডুয়েলে, বাট ব্লঞ্চিল এক্সপ্লেন করে a picture of herself that Raina placed in her father's cloak for Bunchtail to find is exposed, proving that Raina has not been entirely truthful to Sergius. And Sergiusের প্রতি যে ট্রুথফুল ছিল না এই জিনিসগুলো বলে। অ্যান্ড তারপর রায়না নিজেও তার ফিলিংসটা বলে দেয়, যেহেতু সে অলরেডি মেজর পেটকফ, তখন সে অলরেডি তাকে ভালোবাসছে, তাহলে এখানে লুকানোর মতো আর কিছু নেই, এমন একটা ব্যাপার সে তুলে ধরে। পরে মেজর পেটকফ অ্যাগাস্ট করে, মানে জিনিসটাতে একটু কাইন্ড অফ ব্যাকল্যাশেস চলে আসে। তখন বঞ্চিল বুঝে শুরু করে সে আসলেই রায়নাকে অনেক বেশি পছন্দ করে। দেন সার্জিয়াস আর লোকা এটাও রিভিল করে ওদেরও সিক্রেট অ্যাফেয়ার চলতেছিল। অ্যান্ড নিকোলাও লোকাকে রিলিজ করে দেয় তখন থেকে এঙ্গেজমেন্ট থেকে। অ্যান্ড দেন বঞ্চিলের বাবা এসেছিল স্টোরিতে, যিনি মারা গিয়েছেন। এইটাই ওখানে একটা টুইস্ট ছিল যে ব্লাঞ্চিলের বাবা মারা গিয়েছে। অ্যান্ড ও একটা ডিল অফ মানিতে এসেছিল। সো রায়নার বাবা মা তাকে তার সাথে বিয়ে দিয়ে, ব্লাঞ্চিলের সাথে রায়নাকে বিয়ে দিয়ে অনেক খুশি ছিল আলটিমেটলি।
এখানে পরিণত হয় শান্তিপূর্ণভাবে। রায়না আর ব্লাঞ্চেলের বিয়ে হয়, সার্জিয়াস আর লুকার সম্পর্ক গ্রহণযোগ্যতা পায়, সামাজিক শ্রেণীর পার্থক্য ওর গৌরবগানের ভুল ধারণা খণ্ডিত হয়। কেন? কারণ লুকা ছিল সাধারণ একজন মেইড, একজন সার্ভেন্ট, তার সাথে একজন ক্যাপ্টেন বা হায়ার লেভেল অফিসারের বিয়ে হচ্ছে, এটাই একদম আনকমন একটা জিনিস। আর এই গল্পের যদি কাহিনী সংক্ষেপে বলতে চাই, প্রথম অঙ্কে আপনারা দেখবেন রায়না একজন ধনী বার্গেনিয়ান পরিবারের মেয়ে, জানতে পারে তার বাগদত্তা সার্জিয়াস যুদ্ধে বীরত্ব দেখিয়েছে। এক সার্বিয়ান ভাড়াটে সৈনিক, একজন সুইস, পালিয়ে এসে রায়নার ঘরে ঢুকে পড়ে। সে ক্লান্ত, ক্ষুধার্ত এবং যুদ্ধকে গৌরবময় কিছু মনে করে না। কিন্তু রায়না ভাবতে ছিল, তখন নিজে বলেছিলাম ফার্স্ট স্টোরিতে ছিল, মানে ফার্স্ট স্টার্টিংয়ে ছিল, রায়না ভাবতে ছিল যদি তার গলায় এসে ছুরি ধরে বলে মেরে ফেলবে বা এই ধরনের কোনো কিছু, কিন্তু সে যখন আসলো তখন রায়না দেখলো যে লোকটা খুবই ক্লান্ত, ক্ষুধার্ত, যুদ্ধকে গৌরবময় কিছু মনে করে না। রায়না প্রথমে ভয় পেলেও পরে তাকে সাহায্য করে। সে সৈনিককে, যার আসল নাম লঞ্চিল, চকলেট ক্রিম খেতে দেয় এবং কৌতুকে তাকে চকলেট ক্রিম সৈনিক নামে ডাকে। রায়নো তার মা ক্যাথারিন তাকে বাঁচিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। সো দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাই ঘটনা এগোয় পরের বসন্ত 1886 সালে। চাকর লুকা তার বাগদত্তা নিকোলাকে বলে সে শুধু চাকর হয়ে থাকতে চায় না, বরং উচ্চতর স্বপ্ন দেখে। পরিবার প্রধান মেজর পেটকভ বাড়ি ফেরে এবং জানায় যে সার্জিয়াস আর উন্নতি করতে পারবে না কারণ তার সামরিক দক্ষতা নেই। সার্জিয়াস সেনাবাহিনী ছেড়ে দেয় আর আগে, কিন্তু রায়না এখনও তাকে নায়ক বলে মনে করে। সার্জিয়াস লুকার সাথে গোপন ফ্ল্যাটে দেখা করতে শুরু করে। এদিকে ব্লান্সচিল আবার উপস্থিত হয় মেজর পেটকফের কোট ফেরত দিতে। রায়না তাকে দেখে খুশিতে বলে ফেলে চকলেট ক্রিম সৈনিক, যদিও পরে তা ঢাকতে চেষ্টা করে। অ্যান্ড তারপরে সব গোপনীয়তা ধীরে ধীরে ফাঁস হওয়া শুরু করে ফাইনাল অ্যাক্টে। দেন লুকা সার্জিয়াসকে বলে যে রায়না আসলে ব্লানশিলের প্রেমে পড়েছে। সার্জিয়াস ব্লানশিলকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানায়, কিন্তু ব্লানশিল তার বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিয়ে ফেলে। দ্যাট মিনস বুঝাই যাচ্ছে আমাদের ব্লানশিল, যে মেইন ক্যারেক্টার আমরা পরে পেয়েছি, সে খুবই বুদ্ধিসম্পন্ন একজন মানুষ ছিলেন। রায়নার ছবিটি ব্লানশেলের কাছে পাওয়া যায়, ফলে প্রকাশ পায় যে রায়না সত্যিই তাকে ভালোবাসে। রায়না স্বীকার করে প্রথম দিন থেকেই সে ব্লানশেলকে পছন্দ করেছিল। সার্জিয়াস ও লুকার সম্পর্ক প্রকাশিত হয়। নিকোলা লুকাকে তার বাগদানের প্রতিশ্রুতি থেকে মুক্তি দেয়। ব্লানশেল জানায় যে তার বাবা মারা যাওয়ায় সে এখন বড় সম্পত্তি উত্তরাধিকারী হয়েছে। এতে রায়নাকে বিয়ে দিতে তার পরিবার রাজি হয়। সার্জিয়াস প্রকাশ্যে লুকাকে তার প্রেমিকা হিসেবে গ্রহণ করে। নাটক শেষে সার্জিয়াসের উক্তি দিয়ে, কি দারুণ মানুষ, যা ব্লানশেলকে উদ্দেশ্য করে বলা। সো হোয়াট আ ম্যান হি ইজ, এই ধরনের একটা কথা এখানে বলা ছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আপনারা যখন এই রেফারেন্সটা অ্যাড করবেন তখন অ্যাকচুয়ালি ব্লানশেলের ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, উনি কি ধরনের একজন মানুষ ছিলেন। সো এটাই হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের সামারি। আশা করছি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়নি এই সামারিতে। অ্যান্ড সবগুলো সামারিতে কোনো না কোনো প্রবলেম আপনারা যদি ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড লেটস মুভ টু দ্য রাইডার্স অ্যান্ড দ্য সি। এটা খুবই ইন্টারেস্টিং। এটা নেচারাল কোনো অ্যাসপেক্টস যদি আমরা চাই তাহলে এটাতে অবশ্যই খুবই ব্লেন্ডেড ভাবে পাওয়া যায়। এটা শুরু হয়েছে একটা কটেজ দিয়ে আরান আইল্যান্ডের, যেটা আয়ারল্যান্ডের ওয়েস্টে আছে। আর এটা যখন শুরু হয় ক্যাথলিন নামে একটা মেয়েকে দিয়ে, যে 20 বছর বয়সী ঘরের কাজকর্ম করছিল, আর তার ইয়াঙ্গার সিস্টার সাডেনলি চলে আসে ক্লথ বান্ডেল নিয়ে। অ্যান্ড এটা মরিয়া, দেয়ার এল্ডারি মাদার, তখন অলরেডি রুমে শুয়েছিল। নোরা প্রেজেন্ট করে বান্ডেলটা, যেটাতে অনেক ক্লোথ ছিল, যেটা তার ভাই মাইকেলের, যে সমুদ্রে ভয়েজ বা হচ্ছে কোনো ধরনের সার্ফিং, অনেক যাত্রা যাত্রা করতে গিয়ে আর ফিরে আসেনি ওই সময়টার কথা। তারপর হচ্ছে দুটো গার্ল অনেক বেশি বাহিরের ঘূর্ণিঝড় এই ধরনের জিনিস নিয়ে, পরিস্থিতি নিয়ে অনেক চিন্তিত ছিল। অ্যান্ড তারপর আমরা জানতে পারি বার্টলে, বার্টলের কথা যদি বলা যায় বা মাইকেলের কথা যদি বলা যায়, নোরা একটি বস্তাবন্দি কিছু আনে, সম্ভবত মাইকেলের কাপড়, যা পানিতে ডুবে যাওয়া কোনো মানুষের হতে পারে, এই যে ফার্স্টে যেটা বললাম। তারা বুঝতে পারেন যে সেই কাপড় মাইকেলেরই। পরিবারটি ইতিমধ্যেই বহু পুরুষ সদস্য কি তারা সমুদ্রে দুর্ঘটনায় হারিয়েছে, ন্যাচারাল ক্যালামিটি যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে বার্টলি ঘোড়া বিক্রি করে করতে চায় গ্যালাওয়েতে যেতে। পরিবারের মেয়েরা চান তিনি যাক, কিন্তু মরিয়া ভয় করেন, কারণ সমুদ্রের বিপদ ও ঝড়ের কথা মাথায় রেখে। তো বার্টলি যখন যায়, তারপর মরিয়া বেসিক্যালি চেষ্টা করে বার্টলিকে থামাতে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। নোরা ও ক্যাথলিন বুঝতে পারেন কাপড় মাইকেলের,
যা ট্র্যাজেডি নিশ্চিত করে। শেষে বার্টলি ফিরে আসে না, শুনতে পাওয়া যায় যে একটি গ্রে পনি বা ঝলমলে সাদা রঙের ঘোড়া নয়, এক ধরনের ধূসর রঙের ঘোড়া তাকে সমুদ্রে ফেলে দিয়েছে এবং তিনি ডুবে গেছে। পরে মরিয়া সবকিছু মেনে নেন, এই যে সব পুরুষ পরিবার থেকে চলে গেছে আর বার্টলে এখনো নেই। সে ছেলে বন্ধুর চেয়ে আত্মায় শান্তি পেতে চায়, কারণ আর বসে নেই কেউ, হারা হওয়ার ভয় পাচ্ছে না তারা। সো নোরার ক্যাথেরিন যখন সবকিছু জানতে পারে, শুনতে পারে, তখন তাদের আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। গল্পটা খুবই ছোট, মানে এই ড্রামাটা খুবই ছোট। সো এখানে লাইক ন্যাচারাল ক্যালামিটি, প্রকৃতির সাথে যে প্রকৃতির যে দুর্যোগগুলো আছে ওগুলোর সাথে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এগুলো থামানোটা তখন একটা খুব সোজা ব্যাপার ছিল না। সো এই ইভেন্টের যে ঘটনাটা প্রথম থেকে শুরু হয়েছে, কুটির রান্নাঘরে ক্যাথালিন ও নোরা কথা বলছে, নোংরা একটি কাপড়ে বাঁধা পোটলা সে নিয়ে আসে, যা সম্ভবত নিখোঁজ ভাই মাইকেলের পোশাক। ঝড়ের কারণে তারা উদ্বিগ্ন, কারণ বার্টলি সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় মারিয়াকে পোটলা দেখাবেন না। বার্টলি প্রস্তুতি ও প্রস্থান করে। মারিয়া বার্টলিকে সমুদ্র যাত্রা থেকে বিরত করার চেষ্টা করে, কিন্তু বার্টলি তার সিদ্ধান্তে অটল থেকে যায় এবং বাইরে চলে যায়। পরে মরিয়া বার্টলির জন্য শোক প্রকাশ করে। মাইকেলের পোশাক ও শোক, ক্যাথালিন ও নোংরা পোটলা পরীক্ষা করে বুঝে যে মাইকেলের পোশাক তারা একাকী মৃত্যুর জন্য শোক, মাইকেলের পোশাক আছে এখানে। আর এই একাকী মৃত্যুর জন্য তারা শোক প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই করতে পারেনি। পরে মরিয়া ফিরে এসে জানায় যে বার্টলির পিছনে মাইকেলের আত্মা রাইডিং দেখে। মরিয়া ও ক্যাথালিন এটিকে একটি অশুভ সংকেত মনে করে। বার্টলির মৃত্যু হয় তারপর। সমুদ্র তীর থেকে কান্নার শব্দ আসে, গ্রামবাসীরা বার্টলির মৃতদেহ নিয়ে আসে। মারিয়া রীতিমতো প্রার্থনা করে ও পবিত্র জল ছিটিয়ে তার ছেলে বার্টলির জন্য শোক প্রকাশ করে। দেন নাটকের শেষ অংশে মরিয়া বুঝতে পারে সব ছেলেই মারা গেছে। সে তার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত বলে মনে করে, আর কোনো কিছুই তাকে থামাতে পারবে না। নাটক শেষ হয় এবং গভীর শোক ও ভাগ্যের অনির্বাচতার যে বার্তা আছে সেটা নিয়ে আসে। আমরা এই চারটে স্টোরি পড়েই একটা কম্বিনেশনে যেতে পেরেছি। মোস্ট অফ দি স্টোরিজ, মানে এই চার, নট অ্যাকচুয়ালি স্টোরিজ, এই ড্রামাগুলোতে দ্য মেইন ফোকাস উই ক্যান গো থ্রু ইজ লাইক এখানে ট্র্যাজেডি আছে, সবগুলোতেই ট্র্যাজেডি আছে। কোনো না কোনো একটা ইভেন্টে, কোনো না কোনো একটা অংশে অবশ্যই ট্র্যাজেডি আছে। আর ওই ট্র্যাজেডিটা তুলে ধরা হয়েছে এই গল্পগুলোর বিভিন্ন সিনে। দেন আমরা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে যদি মুভ করি, এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ট্রেডিশন দিয়ে। এই ট্রেডিশনেও একটা লাভ স্টোরি বিলং করে, যেখানে জানা যায় যে লাকুনলে গ্রামে ফিরে আসে, স্কুলে শিক্ষক হিসেবে কাজ শুরু করে। সে সিরি, এই যে প্রথম ক্যারেক্টার যেটা আছে সিরি, প্রতি আকৃষ্ট এবং আধুনিকতা ও পরিবর্তন আনার বিষয়ে তুলে ধরে। কিন্তু সিরি গ্রামীয় রীতিনীতি ও রীতিতে বিশ্বাস রাখতে চায়, যেমন বর দোয়া দাম, যেটা ব্রাইড প্রাইস বলা হয়, মানে ওয়াইফ কেনা বেচার যে ব্যাপারটা। তো ওইটার পরেই একটি ম্যাগাজিন গ্রামে ফিরে আসে ছবি সহ, যেখানে সিদের ছবি রয়েছে। সিদি তার সৌন্দর্য ও জনপ্রিয়তা নিয়ে গর্ব অনুভব করে। দেন বারকা যিনি আছে এখানে গ্রামের, সিদ্ধান্ত নেন সিদিকে নিজের স্ত্রী রূপে নিতে হবে। বারকা ছিলেন গ্রামের প্রধানের মতো অনেকটা। দে সে দ্যাট বারকা দ্য ভিলেজ বেল মানে হচ্ছে গ্রামের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সো স্ত্রী রূপে নিতে চান সে সাদিকাকে, অর সিডিকে অ্যাকচুয়ালি। সাদিকও বারকাকে জানায় সিডের উত্তর। সিরি বলেন বারকা বয়সে বেশি এবং সে তার আগামী দিনগুলো অন্যভাবে দেখতে চায়, আধুনিক রীতির আলোকে। সাদিকু ও কিছু মহিলা একটি মূর্তি বা খাঁচার মাধ্যমে বারকার অক্ষমতা ছড়িয়ে দেয়, বলতে থাকে যে বারকার পুরুষ হিসেবে সক্ষম নন। এটি সিডিকে প্রভাবিত করে। নাটকে দেখা যায় বারকা আসলে তরুণ পুরুষদের সঙ্গে কষাকষিতে অংশ নিচ্ছেন, যেটাকে রেসলিং বলা হয়, এবং পুরুষত্বের কিছুটা স্বীকৃতি বজায় রাখছেন। সিদি যখন জানতে পারে সে অপমানিত হয় এবং দেখেন তার ছবি ও গৌরব তার জন্য মূল্যবান, শেষে সিদি বুঝে নেন যে লাকুন্ডের আদর্শ কথাগুলি তার জন্য পুরোপুরি উপযোগী নয়। সে সিদ্ধান্ত নেয় বারকার সঙ্গে বিয়ে করার, কারণ তার বরদোয়া দাম পরিশোধ করা হয়েছে এবং সামাজিক রীতি মেনে চলা হচ্ছে। লাকুন্ডে কিছুটা অপমান অনুভব করলেও সে সম্মতি দেয় যে এটি একটি গ্রামীয় রীতি এবং সামাজিক আদর্শের অংশ। সেখানে বোঝা যাচ্ছে লাকুন্ডের তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সিডিকে বিয়ে করতে পারেনি। তারপর প্রথমে দেন ড্যান্সার্স আসে, স্কোয়ারে আবার আসে, নাচ গান হয়। দ্যাট is the groom. Siri laughs and says she would never be able to marry him after experiencing Baroka.
বারকাকে এক্সপিরিয়েন্স করার পর বা বারকার সাথে থাকার পরে সে কোনোভাবে লাকুন্নিকে বিয়ে করতে পারবে না, এইটাই সম্মতি দেয়া হয়। সেখানে দেখা যাচ্ছে, আমরা যদি প্রথম থেকে দেখি, সিডি হচ্ছে গ্রামের চত্বরে জল ভর্তি করছে মটকা নিয়ে। তখন লাকুন্নে মটকা নিয়ে নেন এবং নারী পুরুষের বুদ্ধিমত্তা ও আধুনিকতার বিষয়ে বিতর্ক শুরু করেন। লাকুন্নে সিডিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু ব্রাইড প্রাইস দিতে অস্বীকার করেন। সিদিও তা প্রত্যাখ্যান করেন। দেন গ্রামের মেয়েরা জানান যে ভিনদেশ থেকে আগত অতিথি সিডির ছবি নিয়ে এসছে। সিডি গর্বিত হন এবং মনে করে তার সৌন্দর্য তার ক্ষমতা। তারা জানান বারকা গ্রামের যে নেতা, ঈর্ষান্বিত হলেও তা প্রকাশ করে না। সিডি গ্রামবাসীদের নিয়ে একটি নাচ আয়োজন করেন। লাকুনলে এতে অংশ নেন এবং মজার ভঙ্গিতে অভিনয় করেন। বারকা নাচে প্রবেশ করেন, সবাই তাকে সম্মান দেখায়। বারকারা লাকুন্নিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পরে তাকে অতিথি সম্মান দেখান। বারকা সিদিকে বিয়ের প্রস্তাব দেন। সিদি বারকাকে হেয় করে তার বয়স ও চেহারা নিয়ে ঠাট্টা করেন। বারকা সিদিকে বোঝান যে পুরনো ও নতুন একত্রে চলতে পারে না। বারকা সিডিকে রাজি করতে নানা কৌশল নেন। সিডি দণ্ড অনুভব করেন। লাকুন্নের আধুনিক প্রস্তাব নাকি বারকার ঐতিহ্যবাহী প্রস্তাব গ্রহণ করা। বারকা তাকে বোঝান যে তারা একে অপরের জন্য উপযুক্ত। কারণ সিডি যেখান থেকে গড়ে ওঠা, সিডি যেখান থেকে বড় হওয়া, সেখান থেকে তার তো গ্রামের রীতিনীতি যেগুলো আছে ওগুলো থেকেই বড় হওয়া। সে কোনোভাবে চাইলেই পিছনে পা ফেলতে পারবে না, কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবে না নতুন জিনিসগুলোর সাথে। দেন সিডি লাকুন্নের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তিনি বিয়ের সাজে নিজের সাজগোজ করেন এবং বারকার ঘরে চলে যান। আর গ্রাম চত্বরে উৎসব ও নৃত্য হয়, যেখানে লাকুন্লে হতাশ হয়ে পড়ে থাকে। কিন্তু তখনই সিডি তার কথাটা বলে যে আমি হয়তো বা আসলেই নতুন কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না। এই যে মানিয়ে না নেওয়ার ব্যাপারটা, এখানে একটা ট্র্যাজেডি দেখতে পাচ্ছি আমরা। মাঝখানে দুটো ড্রামা পেয়েছিলাম যেখানে লাভ স্টোরিটা সাইমালটেনিয়াসলি কনফার্ম হয়েছে, বাট এটাতে হয়নি। ইভেন তার আগেতে দ্য রাইডার্স টু দ্য সি, ওখানেও আমরা দেখতে পেয়েছি আমরা চাইলেই প্রাকৃতিক দুর্যোগটাকে এড়িয়ে চলতে পারবো না, আমরা চাইলেই সবসময় সবকিছু মানিয়ে নিতে পারবো না। এখানে সিম্বল হিসেবে যেটা ইউজ করা হয়েছিল দ্য হোর্স, মানে ঘোড়ার পিঠে যে চড়ছে। আর এখানে সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে ট্রেডিশনকে। একটা গল্প আমরা, একটা নাটক আমরা আমাদের নিজের মতো সাজাতে পারি, একটা নাটক আমরা নিজেদের মতো করে বলতে পারি। আমরা যখন এই সামারিগুলোকে মোটামুটি একটু গুরুত্ব দিয়ে পড়বো, তখন আমাদের জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। আশা করছি আপনাদের যদি এই ধরনের সামারি নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, বা যদি মনে হয় যে না এই কোয়েশ্চেনটা করা যেতে পারে যেটা আপনাদের পরীক্ষার জন্য ইফেক্টিভ, অবশ্যই আমাদেরকে জানাবেন, অ্যান্ড আমরা যথেষ্ট চেষ্টা করবো সুন্দর করে অ্যান্সার দিতে। অ্যান্ড থ্যাংক ইউ আপনারা সময় দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ অল।